চোখের সামনেই ফসলি জমির মাটি ভেঙে ভেঙে পড়ছে পদ্মায়। মাত্র কয়েকদিন আগেই রোপণ করা পেঁয়াজের বীজ তুলে নিতে হচ্ছে জয়পুর চরের কৃষকদের। নিজেদের ফসলি জমি হারানোর পাশাপাশি সর্বস্ব বিনিয়োগ করে রোপণ করা ফসল হারিয়ে অথই জলে ভাসছেন তারা। মানুষের দুঃসহ কষ্ট আর স্বপ্ন ভাঙার যন্ত্রণায় নদীপাড়ের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। শীতের শুরুতে সাধারণত পদ্মা নদী শান্ত হয়ে গেলেও এবারের ভাঙন যেন কোনোভাবেই থামছে না। বাড়িঘর ভেঙে অনেকটাই পালিয়ে যাচ্ছেন তারা। মায়ার বাঁধনে মোড়ানো বাড়িঘরের টিন ঘোড়ার গাড়িতে ও ট্রাক্টরে নিয়ে ছুটছেন তারা নতুন করে বাঁচার আশায়। রাস্তাঘাটহীন এই জনপদের মানুষের আজও নির্ভর করতে হয় মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ির উপর। সীমাহীন এই দুর্ভোগের লাগাম কোনোভাবেই টেনে ধরতে পারছেন না তারা। আন্দারমানিক ঘাট থেকে হরিণা ঘাটে যাচ্ছি। হরিণা ঘাট থেকে উপরের সমস্ত চরে যাওয়া যায়। শুরু হলো আমাদের সকালের যাত্রা। আন্দারমানিক ঘাট দিয়েই ওপারের কবিরপুর, নটাখোলা, পাটগ্রাম, হাতিঘাটা সহ অনেকগুলো চরের মানুষজন আসা যাওয়া করেন। মানিকগঞ্জে আসার জন্য সবচেয়ে সহজ এই ঘাট, তাই চরের মানুষজনের কাছে এই ঘাট খুবই গুরুত্বপূর্ণ। চরের মানুষ মাছ ধরে এই ঘাটেই বিক্রি করতে আসেন। জেলার বিভিন্ন প্রান্তের মানুষ দেশি ও টাটকা মাছ কিনতে এখানে আসেন একদম ভোরে। সকালের খেয়া সাধারণত কানায় কানায় পূর্ণ থাকে, তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। আমরা মাত্র কয়েকজন কুয়াশা মাখা সকালে শান্ত পদ্মা ধরে যাচ্ছি। আমি যতগুলো ঘাট দিয়ে নদী পার হয়ে চরে গিয়েছি তার মধ্যে আন্দারমানিক ঘাট দিয়ে যাওয়ার সময় পদ্মাকে আমার সবচেয়ে বেশি প্রশস্ত মনে হয়েছে। এপাশ থেকে ওপাশে কিছুই দেখা যায় না। শীতের শুরুতে পদ্মার ঢেউ একদম নেই বললেই চলে। খরস্রোতা এই নদীর ঢেউ কমলেও তার তেজস্বী রূপ হারায়নি। জায়গায় জায়গায় চর পড়েছে, তাই আমাদের মাঝিকে এসব ডুবোচর খুব সতর্কতার সাথে পার হতে হচ্ছে। বলতে না বলতেই আমাদের ট্রলারের ফ্যানে ইলিশের জাল আটকে গেল। জাল ছাড়িয়ে আবারও রওনা দিলাম হরিণাঘাটের দিকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি হরিণাঘাটে। গত বছর যখন আমি হরিণাঘাটে এসেছিলাম, এখান থেকে প্রায় অনেক দূরে এই ঘাট ছিল। এখানে বড় একটি কড়াই গাছ ছিল এবং এর ডান সাইডে দোকানপাট ছিল। এখন দেখুন ডান পাশটা একদম ধুধু করছে এবং পদ্মা নদী ভেঙে নিয়ে চলে এসেছে এপাশে। হরিণাঘাট একটা সময় অনেক ব্যস্ত ছিল। মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার অধিকাংশ চর ভেঙে যাওয়ায় মানুষ চেপেছে ফরিদপুর অংশে, তাই এ অংশে চাপ অনেকটাই কমে গেছে। হরিণাঘাটের আশপাশ আসলেই অনেক সুন্দর। শুষ্ক মৌসুমে মানিকগঞ্জ থেকে অনেক দর্শনার্থী আসেন এই পারে। নদীর নির্মল বাতাস, এপারের মানুষের সরল জীবনযাপন ও নদীপাড়ে মানুষের ব্যস্ততা তাদেরকে প্রবলভাবে আকৃষ্ট করে। শুরু হয়েছে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ। যদিও দেশের বিভিন্ন প্রান্তে পেঁয়াজ ইতোমধ্যে রোপণ করা হয়ে গেছে, নদীপাড়ের এই মানুষগুলো এক ধরনের দোলাচলে আছেন। কখন কি হয় তা বোঝা কঠিন। পেঁয়াজ লাগিয়ে আবার উঠে নিয়ে যাওয়ার অভিজ্ঞতাও রয়েছে অনেকের। খানিকটা সময় হরিণাঘাটে থেকে এরপর আবার রওনা দিলাম লোকালয়ের দিকে। পথে যাওয়ার সময় অনেক গ্রামীণ জীবনের অনুষঙ্গ চোখে পড়বে। আমি আমার ক্যামেরার লেন্সে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা পাট কাটছিলেন তাদের ভাত এখানে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে এবং এই যে এইখানে গাছের মধ্যেই আবার পানিও রাখা হয়েছে। ওনারা সবাই এখন গোল হয়ে ভাত খাবেন। দেখা যাক সকালে কি নাস্তা খান। আপনারা আসছেন কোন জায়গা থেকে কাকা? শাহজাদপুর থানা, বাগাবাড়ি গ্রাম। শাহজাদপুর থেকে না, বাগাবাড়ি। আপনাদের অঞ্চলে খুব তাপ না? শাহজাদপুরেই তো তাপ অনেক। শাহজাদপুরে তাপ অনেক আছে, কিন্তু ওটা হলো আপনার এই হুগলি, ইনাদপুর, বেতিল এই সাইডে তাপ বেশি। আচ্ছা আচ্ছা, এখন কাজ কম না সিরাজগঞ্জে? হ্যাঁ, এখন কাজ কম। হ্যাঁ,
বিলের পানি টানলে এই কাজ শুরু। হ্যাঁ, কয়জনের খাবার? এখানে আছে হলো 7 জনের খাবার। চাল কি কাকা? আউশ নাম? আউশ 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 ধানের পাত, পুঁটি মাছ, আর মাছ, আল্লাহ, মিঠে লাউ। মিঠে লাউ না শুধু লাউ? পানি লাউ। কত দূরে? ওই মাথা। আচ্ছা আচ্ছা, কাঠের ওখানে টিউবওয়েল আছে না? তরকারি তো হবে না কাকা এত মানুষের? লাগবে না, একটু ডাল দিলে ভালো হতো না? ভালো তো হয়েছে, একটু মরিচ দিলে যেত। এই আমাকে শান্তি। আল্লাহ না না, অনেক ভালো খাবার। এই যে নদীর মাছ, তারপরে এই যে চাল কুমড়ার পাতা দিয়ে বড়া। হাজার শুকুর তার দরবারে। হ্যাঁ, আপনার কি খাবার? করলা ভাজি, আলু শাক, কলমি শাক, ঘুরে মাছ। মাছ কি ধরা না কেনা? ধরা। কোল থেকে না? কৃষকরাই আমাদের অর্থনীতির প্রাণ, আমাদের প্রকৃতির সন্তান। এমন খোলা আকাশের নিচে বসে কৃষকদের সাথে ভাত খাওয়ার আনন্দ অন্যরকম। চরে আসলে আমার মনটা মুহূর্তেই ভালো হয়ে যায়। এমন সবুজের মাঝখান দিয়ে কখনো ঘোড়ার গাড়ির ছুটে চলা, আর বহু কাজে ব্যবহৃত সর্বজয়ী মোটরসাইকেল নিয়ে ছুটে চলার দৃশ্য দু চোখ ভরে দেখি। জয়পুর চর যেতে হলে পার হতে হয় এই খালটি। যখন পানি ছিল তখন খেয়া পার হয়ে যেতে পারলেও এখন যেন সমস্ত দুর্ভোগ নেমে এসেছে এখানে। চরে এখনো দাপিয়ে বেড়ায় ঘোড়ার গাড়ি। ভারী মালামাল থেকে শুরু করে কৃষকের নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহনে অন্য কোনো গাড়ির জুড়ি মেলা ভার। চরে যেহেতু রাস্তাঘাটের বেহাল দশা, তাই যান্ত্রিক কোনো গাড়ি এখানে সুবিধা করতে পারে না। সকালের নাস্তা খাচ্ছেন শ্রমজীবী মানুষেরা। রাস্তায় মাঠে যেখানেই যাচ্ছি চোখে পড়ছে সকালের খাবার নিয়ে মানুষের ব্যস্ততা। এই নারী তার স্বামীকে খাবার দিয়ে বাড়িতে ফিরছেন। 1 বছর হইলো তো বাড়ি করলেন? হ্যাঁ, এখন তো আবার চলে যেতে হবে। হ্যাঁ, যাওয়া লাগবে। আবার নদীতে এসে গেছে, এই না থাকা যাবে না। থাকার মতো কোনো পরিবেশ নাই, অসম্ভব ভাঙে। এই নদীর 4 মুঠেই ভাঙতেছে। আচ্ছা, এরা কি ছিল বাড়ি কোথায়? বাইরে ছিল গঙ্গাদুর্দি, তার আগে ছিল কবিরপুর। হ্যাঁ, কবিরপুর তো এখন আবার সেলিমপুরের লোকজন হ্যাঁ, কবিরপুরে ডিগ্রি সর গেছিলাম, ডিগ্রি সরতে ভাঙে আবার ফিরে গঙ্গাদুর্দি দিয়েছিলাম। তা এই বাড়ি ঘর ভাঙতে খরচ হচ্ছে না অনেক? এই জায়গায় এসে বাড়ি আসতে 2 লাখের উপরে গেছে, এখন পথের বইরে গেছে। ছেলেরাও নাকি একজন এক এক জায়গায় চলে গেছে? হ্যাঁ, একজন এক জায়গায়, একজন গেছে এলো মানিকগঞ্জ, একজন গেছে বেলাবাস দোপে, ওই যে আরোগান্ধী নুনে, এই জায়গায় জায়গায় চলে গেছে। আর একজন আছে আমার সাথে, এ থাকলি জ্ঞান না থাকলে এই জায়গা গেছে চইলে, আর থাকাই যাইব না। তো 3টা সন্তান 3 জায়গায়, তাই না? হ্যাঁ, গাঙ্গে বাঙ্গার চোটে হ্যাঁ, ওই কবিরপুরতে বাড়ি করছে মুমসুরে বাস্তুরি, 4টে ওয়াটের লোক, হ্যাঁ, একবারে ভরপুর। মানিকগঞ্জের লোক একদম সব পর্যন্ত ঢুকছে। এত বাড়ি, আর মানুষের হা কান্দা, নদীর বার গেলি কল যাই মানে না, কি কান্দা যে কান্দতেছে মানুষ, যাবে কোথায়? মানুষের আনাচে কানাচে জায়গায় জায়গায় যে আশ্রয় নিতে, তাও থাকা যাবে না। দাদা, যে এই যে একদম টিন, পুরাতন টিন, মানে এখনো ঘর করতে পারে না, তাই না? এদের ঘর করতে কেমবা করবো? টিন খোলাই আনছে, এনে তো এদের ঘর উঠান যাবে না। আপনি তো জায়গাটা কিনছিলেন নিজে, না? অনেক আগে কিনছিলাম। এখন যারা আসতেছে এরা কি জায়গা কিনতেছে নাকি লিজ? কিনতেছে, ওই যে শনকরা মনকরা কিছু দিয়ে দিয়ে বাড়ি করতেছে আর কি। ওই টাকা পয়সা ছাড়া তো কেউ দিতেছে না। আবার জায়গা যে কিনবে আগামী বছর, এই বছর যদি আবার ভাঙে? আবার ভাঙবো, ভাঙার কায়দা হয়েছে, এই মোড়েও গাঙাইছে, এই মোড়েও হয়েছে।
সব মনে একরকম হয়ে গেছে। এখন এই কোনো রুম লইছে না, কোথায় যাইব? অনেক মানুষ পুরান দেশে ঢুকছে, যাকে ক্যাশ কেপারে গেছে তারা পুরান দেশে ঢুকে গেছে। আল্লাহ রসুল কি কপালে রাখছে আল্লাহ জানে। এটা কি বাজার? হ্যাঁ, এই যে নতুন বাজারটা ছিল, এই বাজারটা এখানে এসে উঠেছে। সেলিমপুরের বাজারটা না? না, ওই ওই কবিরপুরের বাজার, সেলিমপুরের দুইটা বেশি এনেছে। সেলিমপুর অথবা এই কবিরপুর, এই দুইটা বাজারই এখানে চলেছে। তা মানুষজন হয় না তো, বাজার মিলেছে, মানুষ নাই, মানুষ চলে গেছে সব। একজনও নাই, খালি হুদে বাজার মিলিয়ে বসে নিছে। দোকানপাট সব বন্ধ হয়ে নিছে, সব দোকান বন্ধ। মানে কাস্টমার না থাকলে দোকান খোলা থাকে আমার, ওই একটা দোকানে এনে খোলা আছে আর বাজার বাজার বন্ধ। দোকান করছে এমন ভাবে যে যে কোনো সময় ভাঙ্গে আবার চলে যেতে পারে। চলে যেতে পারে। হ্যাঁ, যাও নি না, ওই দেখেন বলে আর এই বাজারের মধ্যে ওই একটা দুইটা ঘর খোলা আছে, সব ঘর বন্ধ। দোকানপাট এখানে ভেঙে এখানে এনেছেন, কিন্তু এখন পর্যন্ত যে গুছিয়ে ওঠা সেটিও গুছিয়ে উঠতে পারেননি। নদী এবছর যে পরিমাণ ভাঙছে তাতে মনে হচ্ছে যে এই বাজারও আগামী বছর হয়তো থাকবে না এখানে। ঠিক। সেলিমপুরের ওই পারে যখন আমি গিয়েছিলাম, অনেকগুলো বাড়িঘর এক জায়গায় ঠাসাঠাসি করা ছিল এবং কয়েকটি দোকানও ছিল। সেই দোকান বাড়িঘর কিছুই কিন্তু এখন নেই। সমস্ত বাড়িঘর নদী না, একদম নদী গর্ভে চলে গেছে। কোনো রকম জীবন নিয়ে মানুষজন চলে এসেছেন। যেমন এই যে হাসান দাদার কথাই বলছিলাম, ওনার 3 জন সন্তান, তার মধ্যে একজন সন্তান ওনার সাথে আছে, বাকি 2 জন 2 জায়গা চলে গেছে। একদম যাকে বলে যে সন্তান হারানো, বাড়িঘর হারানো, যাই সন্তান হারানো, বাড়িঘর হারানো, সব ধরনের যে কষ্ট যন্ত্রণা সেটি বুকে পাথর বেঁধে তারা এখানে বসবাস করছেন। জীবনের এই পর্যায়ে এসে একজন মানুষের সন্তান যখন বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যায়, তখন কিন্তু একদম সন্তান যে মরে গেলে যেমন কষ্ট হয়, পিতামাতার কিন্তু সেরকমের কষ্ট। কারণ এই বার্ধক্য এসে তার সন্তান নাতি নাতনি নিয়ে থাকার যে চরে যে দীর্ঘদিনের যে চর্চা, সেই চর্চাটির মধ্যে তারা ছিলেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে পরিবার পরিজন যদি এক একজন এক এক জায়গা চলে যায়, তাহলে কিন্তু তাদের কষ্টের আর কোনো সীমা থাকে না। চরে যে বহুজাতিক কোম্পানিগুলো রয়েছে, তাদের পণ্য কিন্তু যখন এই দোকানগুলোতে দিতে আসে, তখন এভাবে ঘোড়ার গাড়িতে করে তারা দিতে আসেন। যেমন শহরগুলোতে ডিলারের পণ্যগুলো বিভিন্ন ট্রাকে এবং অটো গাড়িতে করে দিয়ে যায়, তেমনি এই চরেও এই বহুজাতিক কোম্পানিগুলোর যে পণ্য রয়েছে তারা ঘোড়ার গাড়িতে পরিবহন করেন। সেনবি ঘাট থেকে প্রথমে মাল নিয়ে আসেন, অথবা মানিকগঞ্জের আন্দারমানিক ঘাট থেকে, তারপর এইভাবে চরের বিভিন্ন দোকানগুলোতে ঘুরে ঘুরে তারা পণ্য দেন। দেখুন, দোকানপাট কিন্তু ভেঙে এনে এখানে রাখা হয়েছে। একটি টিনের চালের যে একদম অগ্রভাগ, সেটি এখানে এনে ফেলে রাখা হয়েছে। মনে হচ্ছে যে একটি ঘর মনে হয় নদী গর্ভে তলিয়ে গেছে, উপরের কিছু অংশ ভাসা আছে। কিন্তু কতটা হৃদয়স্পর্শী, কতটা কঠিন এই যাত্রা, এভাবে বাড়ি ঘর ভেঙে ইট টিন এভাবে গুছিয়ে এনে এক জায়গা ফেলে রাখা। এই চরে যারা ভেঙে এসেছেন নদী ভাঙন কবলিত, তারা এটি একমাত্র অনুভব করতে পারবেন। পদ্মার পাড়ে যে দোকানপাটগুলো ছিল, ওপারে যে বাজার ছিল, তারা এখানে এসে নতুন করে বাজার করেছেন। কিন্তু স্থানীয়দের সাথে আমি যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে এই বাজারও যেভাবে নদী ভাঙছে, তাতে আগামী বছর এই বাজার থাকবে কিনা, এটি স্মৃতি হয়ে থাকবে কিনা, নাকি অনেক দিন থাকবে, সেটির কোনো নিশ্চয়তা তারা পাচ্ছেন না। ভাই, কতদিন হলো এখানে আসছেন? এখানে 3 মাস চলে। 3 মাস। আচ্ছা, এর আগে দোকান ছিল কোথায়? ভরে দিল তো না, হরিয়াদের নদী, সেলিমপুরের পাশে। ওই সব চলে গেছে নদীতে। সব কিছু সবই। বাড়িঘর ভেঙে তারা এখানে এসেছেন। এখনও বাড়িঘরগুলো কিন্তু গুছিয়ে উঠতে পারেনি। তাদের বাড়িঘরের টিন অন্যান্য জিনিসপত্র এখানে কোনো রকম এনে তারা রেখে দিয়েছেন। আবার তারা কোথায় যাবেন, এই বাড়িঘর থাকবে কি না,
এ ধরনের যে দুশ্চিন্তা সেটিও কিন্তু তাদের মধ্যে রয়েছে। এবার বাড়ি করছি, আগামীতে সম্ভবত চলে যাওয়া লাগবে, বেশিরভাগ চলে যাবে। যে ভাঙনের স্রোত আর যে মাথার যে ধারের অবস্থা, আমাদের মনে হয় না জানি এটা তো তুলিস্তান এখানে থাকবে না, ওখানে ফাঁকে তোমার দিয়ে কোনো কিছু থাকবে না। ভাঙনে এত পরিস্থিতি খারাপ। এবছর যারা আপনাদের তো অনেক লোকজন মানে কবিরপুর চলে গেছে না? হ্যাঁ, অনেক লোকজন ফতুর নরসিংদী ইউনিয়নের ভিতরে চলে গেছে। আপনাদের এখানে আপনাদের হরিরামপুর মণিগঞ্জ মনে করেন জানি লেখাগঞ্জ ইউনিয়ন 2 নং ওয়ার্ডের 16 যদি ধরেন 1100 মানুষ ছিল, 1100 ভোটার ছিল, তার ভিতরে এখানে মনে হয় যে সদেক 200 আছে কিনা সন্দেহ। আর 800 চলে গেছে কবিরপুর গেছে কিছু, মুন্সিরাবাদ, হ্যাঁ মুন্সিরাবাদ দিয়ে গেছে, আপনার বিশ্বসী মাথা দিয়ে গেছে, তারপর কিছু মানুষ জিটকা গেছে, মানিকগঞ্জ গেছে, ফরিদপুর গেছে। নদী ভাঙনের বাড়ি আগুন যদি আগুনটা ধরে, আগুন ধরে সব কিছু পুড়ে গেলেও ভিটাটা থাকে। হ্যাঁ আর নদী ভাঙলে ভিটারও থাকে না, একটা অবস্থায় ঠিকানা থাকে। হ্যাঁ এই বাড়ি আগুন ধরছে পুড়ে যায়, ভিটাটা আমার রাস্তায় আসছে, তো ওই জায়গায় ঠিকানা ধরা যায়। কিন্তু নদী ভাঙলে বাদে ঠিকানা মানে বিহীন হয়ে যায়। বুঝতে পারছি। ভেঙে চুরে এসে মাত্র বাড়ি করেছেন, এই যে যে আঁঠাল রয়েছে সেই আঁঠাল পর্যন্ত ঠিক করতে পারেননি, এবং বাড়িঘরের যে জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একদম মনে হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে তারা জীবন নিয়ে কোনো রকম পালিয়ে এসেছেন, পালিয়ে এসে এখানে তারা আশ্রয় করেছেন। এখানে দেখুন এই যে মাচার যে বাঁশ কাঠ, ঘরের টিন এলোমেলোভাবে ছড়ানো, এখানে কোনো রকম তারা রান্না করে খাচ্ছেন, এবং সেই রান্নাঘরটিও কোনো রকম গোছানো নয়। গ্রামের যে রান্নাঘর যতটা গোছানো থাকে সেইভাবে তারা গুছিয়ে উঠতে পারেনি। তারা কিভাবে গুছিয়ে উঠবেন? এই বছর এসেছেন, আবার কখন যেন এখান থেকেও চলে যেতে হয় অন্যত্র, তাহলে তারা কিভাবে গুছিয়ে উঠবেন? তারা বাড়ি ভাঙার যে কষ্ট, সেই কষ্ট বা শোক সেটি কাটিয়ে উঠতে না পারতেই আবার তাদেরকে অন্য কোনো জায়গায় চলে যেতে হবে। নতুন করে জায়গা খুঁজছেন, কোথায় যাবেন পরিবার পরিজন নিয়ে। এই যে যে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে এই বাড়িতে, তাদের কিন্তু এই মুহূর্তে লেখাপড়াটা পর্যন্ত বন্ধ। তারা কোথায় গিয়ে লেখাপড়া করবে? একজন পরিবারের সদস্য যদি অভিভাবকের তার জীবিকা বাড়িঘর কোনো কিছু ঠিক না হয়ে ওঠে, তাহলে তাদের সন্তানের যে লেখাপড়া সেটি নিয়ে ভাবার মতো বা চিন্তা করার মতো যে সময়, সেটিও কিন্তু তাদের নাই এখন। গবাদি পশুকে ঘাস খাওয়ানোর জন্য তারা এই যে কাঠ কেটে এখানে এনে রেখেছেন। একদম নতুন বাড়িঘর, যেভাবে বলা যায় যে আসলে তাদের যে কষ্ট দুর্ভোগ সেটি কিন্তু এখনও কোনোভাবেই তারা কাটিয়ে উঠতে পারেনি। মাত্রই বাড়ি করেছেন, এবারে এই বাড়িটা কিছুটা গুছিয়ে উঠতে পেরেছেন, কিন্তু অন্যান্য যে বাড়িঘরগুলো রয়েছে সেটি কিন্তু একদমই অগোছালো কোনোভাবেই। আপনাদের বাড়ি কোন চরে ছিল আগে? এপাশে সেলিমপুরে, জয়পুরে আর কি। জয়পুর। এখানে আসলেন কতদিন আপা? আসা হয়েছে প্রায় 2.5 মাস 3 মাস হয়ে হলো। এই বছর তো আবার ভাঙন শুরু হলে কই যাবেন আবার? না আল্লাহ জেনে নেই জানি। এটা কি লিজ নিছেন না কিনছেন? শুন করা জায়গা? না এটা হলো আর কি আমার নানা শ্বশুর কিনে দিছে, আমরা কিনে নিই। আচ্ছা, বাচ্চাদের লেখাপড়া কি এখন চালু আছে না বন্ধ? এটা আর কেউ পার দিছে আমার নন্দের বাড়ি, এটা আর কি পরে। আর এটা হলো বাড়ি খায় যায়, এক সময় যায় না, দূরে দেখে যাইবে চায় না, অনেক দূর হয়ে গেছে তাই না? হুম। যাই হোক, ওনাদের বাড়িঘর ভেঙে যাওয়ার ফলে ওনাদের যে বাচ্চাদের লেখাপড়া সেটিও কিন্তু বন্ধ হয়ে গেছে। এখান থেকে যে বিদ্যালয় সেটি বেশ দূরে, যার জন্য ওনাদের শিশুদের লেখাপড়াটাও বেশ কঠিন। বাড়িঘর দেখাতে আপনাদেরকে এই ভিডিওতে অনেকক্ষণ হয়তো বাড়িঘর আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি থমকে যাচ্ছি আসলে। দেখুন এই বাড়িঘরগুলো এভাবে যে টিন ভেঙে এনে যারা রেখেছেন, তারা কতটা কষ্টে কতটা দুঃখে এখানে এসেছেন, বাড়িঘর এখনও গুছিয়ে উঠতে পারেননি। আবার সব সময় মনের মধ্যে তাদের একটি শঙ্কা রয়েছে যে কখন আবার এই চর ছেড়ে আবার অন্য কোথাও চলে যেতে হয়। এখান থেকে অনেক দূরে কবিরপুর চর, মনসুরাবাদ চরে তারা গেছেন, কিন্তু সেখানে গিয়েও তাদের মধ্যেও কিন্তু শঙ্কা রয়েছে
যে আবার হয়তো চলে যেতে হবে। আসলে জীবনের এমন সময় যারা পার করছেন তারাই আসলে অনুভব করতে পারবেন যে আত্মীয় স্বজন বাড়িঘর সব কিছু ফেলে এসে এখানে থাকা, আবার সেখান থেকেও আবার নতুন করে অন্য জায়গায় চলে যাওয়ার যে কষ্ট বা দুশ্চিন্তা, সেটি কিন্তু এই অঞ্চলের মানুষকে একদম দুকরে দুকরে খাচ্ছে। অসুস্থ হলে দম ছাড়ে পান না, খালি খেয়েছে। আচ্ছা, ওই হাড় ফুটে রোগী গো, আমি ডাক্তারের কাছেও বুঝে দেখছি, তারা বলে এমনই হয়। আরও না মাঝে সাঝে রং বদলে যায়, দম থাকে না, পুরে শরীর হইলতে হয়ে যায় আর ঠোঁট দিলে সাদা ফেট ফেট হয়ে যায়, দম থাকে না। অনেকক্ষণ পানি পুনি ঢালতে ঢালতে তারপরে পানি পুনি খাইতে খাইতে দম ছাড়ে না। অপারেশন করলে সুস্থ হয়ে যাবে, তাই না? সুস্থ হয়ে যাব। আমি সাধারণত ভিডিওগুলো আপনারা সাধারণত যারা আমার ভিডিও দেখেন, আমি কখনোই কারোর জন্য সাহায্য চাই না। আজ এই বাচ্চাটিকে দেখে আসলে আমিও আমাকে ধরে রাখতে পারছি না, কারণ এই বাড়িঘরে যখন আমি এসেছি তাদের বাড়িঘর একদম অগোছালো, এখনও নদী ভাঙনের যে করাল গ্রাস সেটি তারা গুছিয়ে উঠতে পারেনি, যার ফলে এই বাচ্চাটির যে দৈনন্দিন চিকিৎসা, সেই চিকিৎসার ব্যয়ভার তারা গুছিয়ে উঠতে পারছে না, এবং টাকার অভাবে এই বাচ্চাটিকে তারা অপারেশন করাতে পারছে না। আসলে চোখের সামনে এভাবে একটি ফুটফুটে বাচ্চা অসুস্থ হয়ে মারা যাবে, এটি আমাদের জন্য দেখা এবং সহ্য করা খুবই কঠিন। আপনারা যারা এই ভিডিওতে যুক্ত হলেন, দেখছেন এই পর্যায়ে এসে, আমি ওই বাচ্চাটার নাম্বার, ওর ফ্যামিলির নাম্বার আসলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যদি পারেন, যার যতটুকু সামর্থ্য আছে, ওকে একটু সাহায্য করবেন। আসলে এই পরিবারটি কিন্তু নদী ভাঙনের শিকার হয়ে একদম যেটাকে বলে যে মেরুদণ্ড ভেঙে বসে পড়েছে, নিজেদের খাওয়া দাওয়া সেটিই গুছিয়ে উঠতে পারছে না, সেখানে একটি বাচ্চার চিকিৎসা তারা কিভাবে করবে সেটি কিন্তু আসলেই ভাবতেই কষ্ট হচ্ছে। একটু সাংবাদিক বা দূরের গণমাধ্যম কর্মী দেখলে স্বাভাবিকভাবেই তারা একটু আশায় বুক বাঁধেন যে বাচ্চাটির কোনো একটি কুল হবে। আসলে আমিও চাই যে এই বাচ্চাটির কুল হোক, ওর চিকিৎসা পেয়ে সুস্থ হোক, ওর চিকিৎসার পরবর্তী আপডেট আপনাদেরকে আমি জানাবো। দেখুন, উনি দেখাচ্ছেন আসলে বাচ্চাটি বাচ্চারা রেজে নীল দ্বারা রাড্ডি, হ্যাঁ, এই কাপড় চোটে বাইরে নেয়, মানে ও যা খায় কাজে লাগে না, ও বেশি খাইতেও পারে না, ভিতরে তো খুব অসুস্থ। আর কতটা কষ্টে আছে একটি বাড়িতে যখন আমরা যাই তখন কিন্তু বুঝি। দেখুন, এই রান্নাঘরটি গুছিয়ে উঠতে পারেনি, এবং আমি যখন প্রথমে শুরু করেছিলাম যে কি রান্না করেছে, আপনারা সেই অর্থটা কিভাবে নিয়েছেন জানি না। দেখুন, এই পরিবারে কিন্তু আজ রান্না হচ্ছে এই শুধু ডাল, এই ডাল দিয়ে তারা খাবেন। একটি পরিবারে শুধুমাত্র ডাল দিয়ে খাওয়া দাওয়া, পরিবারের চাহিদা, তারপরে পুষ্টির চাহিদা, সেটিও কিন্তু পূরণ হয় না। পুষ্টির চাহিদা, পারিবারিক নদী ভাঙন, এই বিষয়গুলো একটি পরিবারের নিয়মিতই হয়ে থাকে। সে ব্যাপারে আমার আসলেই কিছু বলার নেই, কারণ এটি শুধুমাত্র একটি পরিবারের নয়, চর জুড়েই এই ধরনের সমস্যা, কষ্টে মানুষ আছে। কিন্তু একটি শিশু, এমন ফুটফুটে একটি শিশু চোখের সামনে মারা যাবে বিনা চিকিৎসায়, সেটি কিন্তু মেনে নেওয়া আসলেই খুব কঠিন। আপনাদের প্রতি আমি আবারও সদাই অনুরোধ করলাম, আপনারা দেখবেন বাচ্চাটিকে, এবং ওর চিকিৎসা হলে, ওর পরবর্তী চিকিৎসার আপডেট নিতে হলেও আমি আরেকবার চরে আসবো। দেখেন, আমরা ঠেহার জন্যে এই জায়গা মাটি উঠে বের পারতেছি না, মানে আশেপাশে কোনো জায়গা থেকে মাটি আনারও কায়দা নাই, উঠে পারতেছি না, আমরা তো ঠেহা লোক। তারপরে এই যে আমি তো অসুস্থ, এক জায়গা মাটি কাহিনীর বাইনে আমার মাজার হার বলছে, আমি কোনো কিছুই করে পাই না, খালি রান্না বান্নাই করি, তাছাড়া কোনো কাম আমি করে পাই না। ওর আব্বা কি করে? ওরা বলে ভাড়ায় মোটর সাইকেল চালায়, মানুষের মোটর সাইকেল হ্যাঁ হ্যাঁ, ভাড়া নিয়ে মোটরসাইকেলটাও ভাড়া না? হ্যাঁ। এখানে এই যে বাড়িঘর ভেঙে তারা কোনো রকম এখানে এনে রেখেছেন, কোনো রকম এক জায়গায়, একভাবে বলে যে এক ধরনের জড়ো করে রেখেছেন। এই যে বাড়ি ভাঙার পরে যে টিন, অন্যান্য জিনিসপত্র কোনো রকম এখানে ফেলে রেখেছেন, কিন্তু গুছিয়ে ওঠার যে চেষ্টা সেটি তাদের রয়েছে। কিন্তু একটি পরিবারে যদি এমন একটি বাচ্চার প্রতি মাসে 4-5 হাজার টাকা চিকিৎসার জন্য লেগে যায়, এবং নিজেদের থাকা খাওয়ার তো খরচ রয়েছেই, সেটি হওয়ার পরে আসলে সেই পরিবারটির কিছুই থাকে না। ইতোমধ্যে নটাখোলা বাজার থেকে আমার ভাগ্নে তামিমও যুক্ত হয়েছে। গত বছরের চেনা রাস্তাঘাটও এইবার আমার কাছে অনেক বেশি অচেনা লাগছে, তাই ও সব জায়গায় আমাকে যেতে সাহায্য করছে।
এবছর তো আপনার উন্নতি দেখতেছে অনেক। কৃষির উন্নতি গাঙ্গিয়া শেষ হয়ে ভাই ভাঙ্গে গত বছর খালি গলায় কিনে ঘুরতেন না? কান্দে করে হ্যাঁ। কান্দে ব্যবসা করে না দূরে দূরে তো হ্যাঁ হ্যাঁ, দোকানওয়ালা থাকে তো মোটর সাইকেল চালায় না তো হয় না না? কতবারই যাওয়া লাগে এখন? যাওয়া লাগে না মেলা কতগুলো বাড়ি থেকে আগে দুধ তো দেন? এলাকার ভিতরে দোয়াইতাম হ্যাঁ হ্যাঁ, সব বাড়ি ঘর এক জায়গা ছিল। চলে গেছে জায়গায় জায়গায় ভাঙ্গে। আচ্ছা, বের হয়েছেন কয়টায় ভোরে? হ্যাঁ বের হয়েছেন কয়টায়? 6টায় বেরিয়েছি, এখন পর্যন্ত যাচ্ছেনই শুধু না? 12টা পর্যন্ত শেষ করবো, 12টার ভিতরে তারপর দুধ নিয়ে কোথায় যাবেন? ঝিটকা? কে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আচ্ছা। অনেকদিন পরে আপনাকে দেখলাম, আমার ভালো লাগতেছে। দেখা হয়ে আমার তো গেছে। চিনছি যা ভাই এই ভাই। আপনারা দেখছিলেন ভিডিওতে? ঠিক আছে। এখানে ধান সিদ্ধ হচ্ছে। কি ধান এটা? ইরি ধান। আগে বাড়ি ছিল কোন জায়গায় কাকি? এই জায়গায়। আপনাদের এখন সরতে হয় নাই? না, আগামী বছর আর কি সরা লাগবে। আগামী বছর সরতে হবে। নদীর ভাঙন কেমন এবছর? প্রচুর ভাঙ্গনি, আগামী বছর যদি এরকম ভাঙ্গে তাহলে আর এই জায়গা শুরুতেই চলে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এই যে বাড়ি ঘর মানুষ ভেঙে এনে রাখছে, তাই না? টিন। এটা কি ধান? এরই দাম। ইরি ধান। কয় বিঘা হয়েছিল? এই যে এনে করছিলাম, এই যে আচ্ছা আচ্ছা, এই যে এখানে না? এখন এটা কি ধান? এই যে বড় বড় ফুল? আমন দাম। আমন ধান। এগুলো কি নদী ভাঙতেছে দেখে কেটে ফেলতেছে নাকি? বাড়ির ভিটার? হ্যাঁ বাড়ি ভিতর। আচ্ছা আচ্ছা, বাড়ির ভিটার গাছ? বাড়ি বিটাই গাছ কি পরিমাণ বাড়ি ভাঙলো এই বছর? প্রচুর ভাঙছিল। সবাই কি গাছ কেটে সরাইতে পারছিল? সবাই বাড়ি ঘর সব ওই সাইডে বাড়ি করছে সব একবারে ভাঙ্গে একবার কি লাগে ফেলেছে। আমি বলতেছি কি সবাইকে গাছ সরাইতে পারছিল? কত ভাঙ্গে গেছে, কত হারাতে পার নাই, পারে নাই অনেকে, তাই না? মেলা গাছ ভাঙ্গে গেছে। এই বছর হচ্ছে এখন একটু ভাঙন নাই, এই জন্য সবাই কেটে সরে যাচ্ছে। হ্যাঁ, এই বছরে বেশি ভাঙন লাগছে। এখন তো ভাঙন নাই, এই জন্য সরে যাচ্ছে। এখনো ভাঙনে আছে, সময়তে লাগে এখনো সময়তে লাগে। সময়তে ভাঙন লাগে না। এই গাছ আপনারা প্রতি গাড়িতে কত টাকা পাবেন? এই গাছ 400 500 400-500 টাকা। প্রতিদিন কেমন ইনকাম হয় ঘোড়ার গাড়িতে? কতদিনে 500 হয়, কতদিন 2000 হয়, কতদিন 1500 হয়। এই সব দিন এক পদ্ধতি না। না, ঘোড়ার পিছনে তো প্রতিদিন একই খরচ হয়। হ্যাঁ হ্যাঁ, কেমন খরচ হয়? 200-300 টাকা খরচ হয়। 300 টাকা। ছাটা বেশি, দাম বেশি। হ্যাঁ, হয় যে 200-300। কামাই হোক না হোক ওকে তো চালাই যাইতে হয়। হ্যাঁ, ওই না খাওয়ালে না বাঁচালে পর আমরা কাজ করতে পারবো না। পারবেন না। যেমন কি মানুষের কি পেটে খিদে থাকলে এবার ঘোরার তেমনি হ্যাঁ, খিদে পেটে থাকলে এবার ঘোরার কি ওই তো সন্তানের মতো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বড় সন্তানের মতো, তাই না? হ্যাঁ, ওই সন্তানের ইনকাম মতো করে খাওয়ায়। খাওয়ান লাগে। এখান থেকে নদী পার খুব কাছাকাছি, কিন্তু শিশুদের লেখাপড়া করার জন্য যে বিদ্যালয়টি রয়েছে দেখুন সেটিও কতটা জরাজীর্ণ। বাচ্চারা কোনো রকম এখানে এসে লেখাপড়া করছে, কিন্তু স্কুলের যে অবস্থা এটি খুবই খারাপ অবস্থা। আসো যে পাবা, তোমরা কি এই ক্লাসরুম থেকে আসছো? হ্যাঁ, সে ওই পাশে চলে যাবা। হ্যাঁ, এদিকে চলে যাও, এই পাশে আসো, নাও। থাকবা না কিন্তু, হ্যাঁ, নিয়ে চলে যাবা। আচ্ছা আপা, বাচ্চারা কেমন আসে স্কুলে? আমাদের তো ভাই ভাঙা নদী ভাঙতেছে তো, হ্যাঁ, মানে ওরা দেখা যায় অনেকে অনেক জায়গায় চলে গেছে বা বাবা মারা ঘর টর নিয়ে করতেছে, এই জন্য কেউ প্রচুর কম দেখতে তো পাইতেছে। এই যে প্রচুর আর না তারপরে আমি চরে যে অন্যান্য চরে এত বাচ্চাদের উপস্থিতি দেখি নাই। দ্বিতীয় শিফটে আরো আছে, মানে আমাদের শিফট দিবে তো, আচ্ছা আচ্ছা, দাঁড়াও আব্বা, একটু দাঁড়াও। দ্বিতীয় শিফটে আরো আছে। এই নাও বাবা, নাও, তিন দিয়ে নাও। আপা, এইগুলো যেহেতু বাচ্চারা আসে নাই, দ্বিতীয় শিফটে ওদের কাছে দিয়ে দিন, ঠিক আছে? এই যে বড় বড় গর্ত দেখছেন, এগুলো মূলত যখন বাড়ি ছিল সেই বাড়ির যে খুঁটি, সেই খুঁটিগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটি হচ্ছে বারান্দা, এটি হচ্ছে ঘর। কত বড় একটি ঘর ছিল এখানে, একটি বড় পরিবার এখানে বসবাস করতেন। যখন নদী ভাঙন হয়েছে এখান থেকে গাছপালা সব কিছু কেটে নিয়ে তারা কোনো রকম জীবন নিয়ে পালিয়েছেন।
এখানে কিছু মানুষ নৌকা মেরামত করছেন, আমি একটু যাচ্ছি সেখানে। নৌকা ক্ষয় হয়ে গেছে। কতদিন ছিল নৌকার বয়স? এই 4 বছর। 4 বছর। এখন নতুন করে বাঁধতেছেন। কি কাঠের ছিল এটা? এটা আসলে হলো পুয়া কাঠ। পোয়া কাঠ। এখন কি কাঠ? মেহগনি? এখন মেহগনি দিতেছি, ওই যে মেহগনি কাঠ। কাঠ কি নিজেরই? হ্যাঁ, নিজের বাড়ির গাছ, মানে কাইটা ভাঙ্গা নয়। বাড়ি কোন জায়গায় এখন? বাড়ি হলে এই যে জয়পুর, এই জয়পুর। এখনো ভাঙন লাগে নাই? আমাকে ভাঙ্গনি লাগছে, মানে আমাকে গ্রামের পিছনে আর কি পাড়াল। আমাদের বাড়ি আবার 2 লাইন তো 2টা। হ্যাঁ হ্যাঁ। 2টা আমারটা হলো ভিতরে লাইন, আর এটা ওই যে যেটা ধরছে ওইটা হলো উত্তর মোড়ে, আর আমার হলো দক্ষিণ মোড়ের লাইন। তো এই বছর যেমন ভাঙন হয়েছে তাতে কি আগামী বছর থাকবে? এই বছর বর্তমানে যা ভাঙতেছে তাতে থাকা যাবে না। এরপর কোন জায়গায় যাবেন চিন্তা করছেন? চিন্তা ভাবনার মধ্যে যাবো হয়েছে, ওই যে নতুন চর আছে, নাহলে ভিতরে যাবো। আর আমাকে তো মনে করেন পুরান দেশে কোনো জায়গা জমি নাই, আর ওই রাহার মতনও কোনোই নাই। কষ্ট করে যে একটু রাখবেন, পরে যায় ওইখানে কি করে খাবেন, একটা টেনশন। এই জন্য মেলা মানুষে রাখতেছে যে গরু বাছুর পাইলে ইটি কইরা যতটুক সম্ভব, হ্যাঁ, ওই গুছাইছে। তারপরও 2 লাখ 1 লাখ 1.5 লাখ কেউ দিনা হইতেছে, দিনা হইয়া ওই যে উত্তর পার রাখতেছে, পুরান দেশে রাখতেছে রাইহা। আর নেতারা জমি রাখছে রাইহা, চিন্তা করতেছে যে ওনে যাইয়া আমরা কি করে খাম। আমি শুনলাম অনেকে জায়গা কিনছে, ওই পাশে বাড়ি করছে, কিন্তু আর যায় নাই ওপার। না, হ্যাঁ হ্যাঁ, এরকম মেলা আছে, এরকম মেলায় যায় নাই, মানে কর্ম করার কোনো রাস্তা নাই, কর্ম করার রাস্তা নাই। এই চরে ধরেন যে আপনাদের জায়গা জমিতে গরু পালন করা সহজ। দিন বছর বইটা যদি খাইয়ে নিয়ে আমরা করি, খাইয়ে নিয়ে সংসারটা ঠিক রাখতে পারি। ওই যে দেখা গেল যে 4-5টা গরু পালি, ওই বছরে ওই গরুটা আইয়া ওই দিয়ে আমাকে থাকে আর সঞ্চয় থাকে, সঞ্চয় থাকে। ওই সঞ্চয়টা আবার যখন নদী ঠেলা দেয় তখন ওইটা ভেঙে আরেক জায়গায় দৌড় দেওয়া লাগে। দৌড় দেওয়া লাগে। দেখা গেল যে 5 বছর 10 বছর এক জায়গায় রইলাম, হ্যাঁ, ওই চালান বাতিটু বানাইলাম, বানালে পরে আবার সেই জায়গা গাংলা, হেনতে আবার ফিরে আড়া করে দেওয়া লাগে। নৌকা মেরামতের মাঝামাঝি অবস্থায় ওনাদের সকালের খাবার এসেছে, এখন সকালের খাবার খাবেন। দেখছি কি সকালের খাবার আসলো। ও, খাবার তো খুব ভালো। ইলিশ মাছ। ইলিশ মাছের দাম কেমন এখন? 400, 500, 600, 700, বড়টা 1200। এটা কত করে কিনা? এটা 600 টাকা কেজি। এই যে চরে উৎপাদিত মূলা ঘোড়ার গাড়িতে সাজিয়ে নিয়ে যাচ্ছেন, এবং পাশে একজন চাক জাল দিয়ে মাছ ধরছেন। উনি একটি মাছ পেয়েছে, বলেন আমরা একটু দেখে। দেখো তো মামা, এই যে এখানে মনে হয় লুকায় রাখছে। কই ও ভাই, মাছ কই? এই যে এই যে এই যে একদম তাজা, দেখুন এই যে লাফাচ্ছে, মাত্রই হয়তো পেয়েছেন। দেখে রাখো মামা, দেখে রাখো। পানিতে জিয়ায় রাখলে ভালো হইতো না? চরে পানি কমে যাওয়ার ফলে ছোট ছোট খালগুলোতে আটকা পড়েছিল এই নৌকাগুলো, তাই নৌকাকে নামানো হচ্ছে পানিতে। যদিও জোয়ার ভাটার নদীগুলোতে নৌকা নিয়ে এমন সমস্যায় পড়তে হয় না। অবশেষে পথ ঘাট ও মাঠের মানুষের চেষ্টায় নৌকাকে পানিতে নামানো সম্ভব হলো। আমিও সামান্য সময়ের জন্য তাদের কাজের শরিক হতে পেরেছি বলে ভালো লাগছে। এখানে বেঁধে ঝুলাই রাখেন না, কারণ কি কাকা? সকালে খাইছি কটা, হ্যাঁ হ্যাঁ, দেরি করে খাম দিয়ে এই জন্য ঝুলাইতেছি। আর একটা জিনিস আমার কাছে মনে হয়, ওই যে কালকে ওই চরে গেছিলাম, ঝুলাইনার একটা পিঁপড়া ধরে খুব না, চালাই আছে, শিয়াল আছে, এন থেকে দেখলে হয়তো নিয়ে যাবো। শিয়াল নাকি খুব খেপছে কাকা, মানুষ কামড়াচ্ছে, মেলায় কামড়াচ্ছে। একটা বাচ্চা নাকি চলতে মাংস উঠাই ফেলছে, অপারেশন করে লাগছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করেন। কি আনলেন দেখি? পানি ঠান্ডা আছে? একটু পানি খাবো। পানি কি পদ্মার নাকি বাড়ির?
খাওয়া দাওয়া করেন? না, খাওয়া দাওয়া করে আসছি, আমি একটু পানি পিপাসা লাগছে, একটু পানি খাবো। ও, খিচুড়ি, মরিচ বাটা, আর কি বাটা কাকা? বাদাম বাটা। বাদাম বাটা। আসলে কি যে সুস্বাদু এই খাবারটা, একটু বাদাম বাটা, একটু মরিচ বাটা, গ্রান বের হয়েছে। কাকা খাবে এখন। এই দেখুন মাটির যে বড় বড় অংশ সেটা কিন্তু ভেঙে নিয়ে গেছে। অনেক সময় আমরা বলি যে নদী ভাঙন কিছুটা রোধ হয় গাছপালা লাগালে, কিন্তু আস্ত গাছ এই যেভাবে যখন শিকড় থেকে একদম নিচ থেকে উঠিয়ে নিয়ে যায়, নিচ থেকে যখন একদম পদ্মার পানি সব কিছু ধুয়ে নিয়ে যায়, তখন কিন্তু কোনো গাছপালাও এভাবে রক্ষা করতে পারে না। এনারা এই যে বড়ই গাছ, ওপাশে নারকেল গাছ সব কিছু কেটে নিয়ে চলে গেছেন। শুধু পড়ে আছে এই ভিটা। এখানে একটু তাকিয়ে দেখুন, এই মাটির যে অংশটি রয়েছে এটি কখন যেন ভেঙে একদম পানিতে পড়ে যাবে। এই জায়গায় একটা সময় বাড়িঘর ছিল। এই যে ঘরে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়িটি এখনও রয়েছে এবং এই নারকেল গাছগুলো কেটে ওনারা চলে গেছেন। বেশি দিন হয়নি এই বাড়িঘর ছেড়ে তারা চলে গেছেন। কি পরিমাণ কষ্ট দুঃখ নিয়ে এই বাড়িঘর ছেড়ে তাদেরকে চলে যেতে হয়েছে। জয়পুর চরের এই অংশ যে মানুষ ভিটা মাটি সব কিছু ভেঙে নিয়ে চলে গেছেন। এখানে যাদের অবশিষ্ট বাড়িঘর ছিল তারা তাদের ভিটা থেকে একটু লোহা বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভাই, এই খুঁটি ভাঙতেছো না? তোমাদেরই বাড়ি? জি। আচ্ছা আচ্ছা, এখন বাড়ি করছো কোথায়? এখন আরো এই যে কোন। আচ্ছা আচ্ছা, কতদিন হয়েছে গেছো এখান থেকে? 1 মাস। 1 মাস। ও, এই লোহাটুকু বিক্রি করবা, এই তো? এই সম্পদ ছিল। গাছপালা কেটে নিয়ে গেছো না? এখন তোমরা স্কুলে পড়ো না ভাই? পড়ি। পড়ো? আজকে স্কুলে যাওনি? বাড়িতে কাজ অনেক না? ঠিক আছে, উঠাও। এই যে বিদ্যুতের যে খুঁটি ছিল সেই খুঁটিগুলো কিন্তু এখানে উঠিয়ে রাখা হয়েছে। এই অঞ্চলে বিদ্যুৎ ছিল, আধুনিক যা যা সুযোগ সুবিধা থাকার কথা ছিল সবই কিন্তু ছিল, কিন্তু এখন সবই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ধুধু চরের মাঝখানে একটি শিমুল গাছ, ও এটা হচ্ছে একটি জিকা গাছ। এখানে বসে মানুষ বিশ্রাম নিচ্ছেন। সারাদিন পরিশ্রম করে আসার পরে এই গাছের নিচে তারা একটু বিশ্রাম নেন। কিন্তু নদী পাড়ের এই জায়গাটি যতটা শান্তির, নদীর বাতাস এসে গায়ে লাগছে, পরক্ষণে তাদের যখন বাড়িঘর সব কিছু ভেঙে নিয়ে চলে যাচ্ছে, তারা কিন্তু এখানে বসে তাদের যে বাড়িঘর ভেঙে নিয়ে যাওয়ার কষ্ট সেটাও কিন্তু তাদেরকে প্রতি মুহূর্তে একদম কুরে কুরে খাচ্ছে। চরের একটি চায়ের দোকান, এটি হচ্ছে মেসের ভাইয়ের চায়ের দোকান। গত বছর সেলিমপুরের চরে তার চায়ের দোকান ছিল। তিনি নদী ভাঙনের কবলে পড়ে এখানে বাড়ির কাছাকাছি নিয়ে এসেছেন। এখন এখানে যারা রয়েছেন সবাই কিন্তু এইখানকার যে বাড়িঘর রয়েছে সেগুলো স্থানান্তরিতের সাথে যুক্ত রয়েছে। দুপুরবেলা একটু পরিশ্রান্ত শরীরে তারা বিশ্রাম নিচ্ছেন এবং মাঠেও কিন্তু অনেক মানুষজন কাজ করছেন। মাঠে কাজ করা মানুষজনের যে জমিগুলো রয়েছে সেদিকে আমি ড্রোন দিয়ে দেখছিলাম যে মাটির যে দলাগুলো রয়েছে সেগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, মাটির বড় বড় চাপড়া বা চাপ। আমি একটু ওইদিকে যাব, তারা এই মুহূর্তে কিভাবে চাষাবাদ করছেন, কোন আশায় বুক বাঁধছেন, এসব বিষয় জানার চেষ্টা করব। যদিও এখন প্রায় শীতকাল চলে এসেছে, এই সময় নদী ভাঙন সাধারণত থাকে না, কিন্তু এই সময়েও নদীর কিন্তু ব্যাপক আগ্রাস আমি দেখলাম। নদী এখনও প্রচুর পরিমাণে ভাঙছে। চোখের সামনেই ফালি ফালি হয়ে ধসে পড়ছে কৃষকের জমি। আপনাদের কাছে কি মনে হচ্ছে তারা পেঁয়াজ রোপণ করছে? পরিস্থিতি আসলেই উল্টো। মাত্র কয়েকদিন আগেই রোপণ করা পেঁয়াজের বীজ উঠিয়ে নিয়ে যেতে হচ্ছে তাদেরকে। যাওয়ার মতন সিস্টেম নাই, বাড়ি ঘর হলো যে টেবা দিছি একখানে নিয়ে, জমি টমি সব যা আসলো এমনি গাঙ্গে তো সব বিলে মিলে গেছে। এখন এই যে পিচ লাগাইছি তাও মনে করেন ভাঙ্গে ভাঙ্গে নিয়ে যাইতেছে।
ওইখানে আপনারা পেঁয়াজ লাগাচ্ছিলেন? পেঁয়াজ লাগাইছে এনে কেবল পানি দিয়ে যে মেশিন মুশিন হরার পানি যে শুইলে মিলে গেছে এই যে। হ্যাঁ, দুঃখের কথা কর মতলার জায়গা নাই, কেবল মেশিন মুশিন হরাই তোলাম ভাঙ্গে নিতেছে, এই হুদ্দে বোর্ডিং হুদ্দে নিয়ে গেছে ভাঙ্গে। আমি একটু আগে যখন ড্রোন উড়াইছিলাম ওইখানে আপনারা দাঁড়াইছিলেন না? হ্যাঁ হ্যাঁ, দেখছিলেন না মেশিন চলতেছে? হ্যাঁ, দেখা গেছে তো এই ডান ক্যামেরায় দেখা গেছে। আমি বললাম লাইল নাকি এই ক্ষেত খোলা যা আসলে কিন্তু বুটে টুটে লাগাইতাম সব ভাঙিয়ে গেছে, 2টা বোর্ডিং আসলে আর বুঝেনি, এমনি কিচ্ছু নাই মনে করেন। বাড়ি ঘর হরার গেলে একটা পৈরতের দাম হলে মনে করেন যে 1000-1200 টাকা করে, একটু রাইতলি কয় ভিজিট বাড়াই দাও। বাড়ি ঘরে হরাম নাকি ওই যে নিয়ে টেবা দিছি যে পাশে কালকে মানুষজন নিয়ে, এই যে এই পাশে বিটে, এই দোকানের পাশে বিটে আমাকে মেসের বাড়ি। হ্যাঁ, এই পাশে ওই গাছ গুছ কাটা দেখছেন তো এইখানে, তাও তো গাছ পাতরি গাঙে যায় হারলো। কেবল ওই জন্য পানি দেবে লাগছিলাম, এই যে একটু আগে যুবার আমি এই যে 2জন দেন কেদা খাবার দিয়েছি কি মেশিন মেশিন হারাবে যায়। নদী এত দ্রুত ভাঙছে যে এই পেঁয়াজ উঠিয়ে সারতে পারছে না তারা। এই পাশে পেঁয়াজ উঠিয়ে সারতে না সারতেই নদী কিন্তু ভাঙছে। সকালবেলা আমি দেখেছিলাম এখান থেকে অনেক দূরে যখন আমি ড্রোন পাঠিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এত দ্রুত ভাঙছে এবং ওনাদের পেঁয়াজ ওঠানো দেখে মনে হচ্ছে যে হয়তো পেঁয়াজ পরিপক্ক হয়েছে, সেই পেঁয়াজ তুলছেন। অথচ দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস, পেঁয়াজ রোপণ করার আগেই তাদেরকে উঠিয়ে নিয়ে যেতে হচ্ছে। নদীতে বাইরে নিয়ে যায়। তাহলে কয়দিন আগে লাগানো হয়েছিল পেঁয়াজ? না খাইছে 5 দিন, এখনো চারা হয়ে সারতে পারে নাই না? হ্যাঁ, এর মধ্যে আবার উঠে নিয়ে যাওয়া লাগতেছে। হ্যাঁ, এই দেখেন না বাবা বাপ কি ওই যে আমার নাতি টুপিস লাগাইছিল ওই যে আজকে নিয়ে গেল খান। জমি কি নিজেদের? না বাবা, ওর গা লাগাইছে নিজের একটু জমি না আসল তা নদীতে নই গেছে, আমাকে নাই কিছু বাবা। এখন যাবেন কোন জায়গায়? হ্যাঁ, এখন কোন চরে যাবেন? চরের মধ্যে কি রে বাবা, ঘর নিয়ে ওই 2 ঘর নিয়ে ওই যে মনোমুল্লার খেয়া গাঠি নামাইছে। এখনো ঘর করতে পারেন নাই? না, জাগা তো নাই রে বাবা, জাগা ভাঙ ফুটারি। কাইলে একটা গরু আসলো তাও মরে গেছে, আমি হলো বোনের পাগল রে বাবা, আমার কিছু নাই। ওই নাতিটুক নই এই পিস কটা উঠিতেছি। এইবার আমরা সামনের দিকে আগাতে শুরু করলাম। সেলিমপুর ও গঙ্গাদর্দি ইতিমধ্যেই নদীগর্ভে হারিয়ে গেছে, জয়পুর চরের সামান্য অংশ রয়েছে। তারা ভেবেছিল এবারের শীতের দিনগুলো হয়তো চরে থেকে যেতে পারবে। নিয়তির কাছে হার মানতে হয়েছে তাদেরকে। আমার আমি 3 লাখ টাকা সরকার নাই, 3 লাখ টাকা গাঙ্গের মধ্যে হেলালাম, পানি বুনির মধ্যে চলে গেলাম। আমার হাজার পাতা গেছে, আমার মূলা গেছে, আমার সম্পূর্ণ গেছে। কালকে যে সমস্ত বাড়ি আইছি ওই জন্য একটা চাল ওই যে ঢাকা থাই গুদে চাল কোলে কামাই করে ওই মেয়েকে বিয়ে দিছে খালি হাত সাড়ে চাল তাই না গাঙ্গে যাইব কোনে বাড়ি করবো, মানুষের জায়গা দিলিসেন বাড়ি করবো। ব্যাগ মানুষ চলে গেলে সেরা তো কানতেছে, কালকে করতেছে। কাকের বাড়ি কি এখানে ছিল? এইখানে আমার বাড়ি, ওই যে ঘর চাউলে নিয়ে চলে গেছে উঠে পারতেছে। আমার মেরে বাঙাল এই যে বাইশটার এটা হলো এই যে এই বাইশটার ঘর, ওই যে আমার দেওয়ারের চাউলের ঘর, ওই যে ব্যাগ কান থেকে ওই যে চাউলের ঘর আনতে উঠে মানে টাকা পয়সা পাবি কোন উঠিবি, টাকা পয়সা যে পেরে দেখায়। এই যে একজন ঘর হান ভাঙির করতেছে না, টাকা পয়সা জ্বলায়। ওই যে একটা চাওয়াল গুদে চাওয়াল কামাই করবি, এত চাল কি কামাই করে খাইব। এই যে চারা পরে দেখায়, খেত নাই খোলা নাই, বাড়ি করে যে নিবি কেমবাই চরের পাশ যাবি বাড়ি করবে, সেই চরের পাশ যাবি তো ঠেহাতে বাড়ি করা লাগবি, বাতার মধ্যে যাবি ঘর ভাঙবি। ওই যে চালের ঘর ভাঙছে, যে দেওয়ারের ঘর ভাঙছে, আর ওই যে নেলা কাম করে। তো ওই বনের পাতায় ওই নতুন চরের ঘর ওই জায়গায় যাম, আর যাম কোনে বাবা, যাওয়ার জায়গা তো নাই। চরে ঘুরে খাই, সাহায্যের মতো খাই। আল্লাহ এনে কেউ নদীন সাহায্য মাইজ পায়ও না, দেও না। এখন হে বাতার ভিতরে যাম লাগতেছি, অনেক বন, অনেক সাপ, হারে সাপ। এনে মৃত্যু সাপের মুহি না বাঘের মুহি, ওইটার কোনো ভয় নাই। ঠান্ডা নাকবো
টাকা পয়সার জন্য আমি যে ভাঙ্গে ভুঙ্গে থুইছাম নিবে সাহায্য পারতেছি না, একটা ঘোড়ার গাড়ি পাইতেছি না, নিমু কিভাবে? নদীর পাড়ে ভিতর দিয়ে খাল, খাল পারও লাগবো, পানি পারও লাগবো, এইগুলো আমি কিভাবে নিয়ে যাবো এখন? তাই জন্য আমি সমানে কান্দি এই যে বেলা আমার ঘর নাই, এই যে বিচারার 2-3 ঘোড়ার গাড়িতে ট্রাক্টর অ্যাক্সিডেন্ট হয়ে যে এটা ব্যথায় কোনো বাড়ি ঘরেদের বোঝা কাজকর্ম করা পারে না, একটু বই চাষ করে খাইছি চান, এই যে ভাঙ্গে নিতে চাই ওনার কিছু করা পারুন না, কি করে খাম? আল্লাহ মাথায় কি বাড়ি দিয়ে গেল, তার কি করুম এখন? একটা ছেলে কোনো কাজকর্ম করা পার না, একজনের হাতে একটু গ্যাসের ডাকা, তা বেতন দেয় না, কিছুক্ষণ না পেটের ভাতে করতেছে, কাম শিখতেছে। এখন আপনারা যাবেন কি কবিরপুর চরে? না না, এটা হলো মনসুরাবাদ নতুন চর, নতুন চর। ওখানে দেখো সাপ শুধু, হ্যাঁ অনেক সাপ, এনে কি করুম? 60 জোরে যাই পড়তাস তো নুন নাকবো চান, নদীতে তো আর বাইসে যাইতে পারুম না, অনেক প্রচুর সাপ বড় বড়। লাগবো বেশি, জায়গাও কম। হ্যাঁ, জায়গা ভাষা কম না, যে সমস্ত বাড়ি ঘর হয়েছে, বাড়ি ঘর ভেঙে তাদের যা যা আসবাবপত্র ছিল সব কিছু তারা এই যে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছেন আরেকটি চরে। আসলে এমন দৃশ্য দেখলে আসলে চোখের পানি ধরে রাখা খুবই কঠিন। আমি এই যে কাকির সাথে কথা বলছিলাম, উনি যখন কাঁদছিলেন আমি নিজেকেও ধরে রাখতে পারছিলাম না। নদী ভাঙনের কবলে পড়া পরিবার পরিজন ছেড়ে মানুষ যখন এক একজন এক এক জায়গায় চলে যাচ্ছে, তখন কিন্তু তারা যেমন কাঁদছে, এখানকার আকাশ বাতাস সবকিছুই কিন্তু কাঁদছে। এখন কোন চরে যাচ্ছে? এখন যাচ্ছি কবিরপুর। জায়গার ব্যবস্থা হয়েছে ভাই? অন্যের জায়গা না, অন্য জায়গা, মানুষের জায়গা। শোনকরা হ্যাঁ, কোন কারণ হলে তো দাম হয় না, 5 থেকে উঁচু করেন কি? এখন আমি যে বাড়িতে রয়েছি, এই বাড়ির যে মালিক তিনি প্রায় 30 বছর হলো এখানে বসবাস করেছেন। তার সব কিছু এই যে গুছিয়ে নিয়ে চলে যেতে হচ্ছে অন্য চরে। কবিরপুর চর এখান থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে। এই বাড়িতে যখন তিনি বসবাস করেছেন, এই বাড়ির যে গাছপালা মাটি সব কিছুই কিন্তু তার মায়া মহব্বত এবং ভালোবাসার সাথে যুক্ত ছিল। যখন তিনি চলে যাচ্ছেন, গাছপালাগুলো হয়তো কেটে নিয়ে যেতে পারছেন, কিন্তু এই যে ভিটা, যে মায়ার ভিটা, সেই ভিটা কিন্তু তিনি নিয়ে যেতে পারছেন না। তার সারা জীবনের উপার্জিত যত অর্থ ছিল সেটি দিয়ে তিনি এপাশে জায়গা জমি কিনেছিলেন। সেই জায়গা জমি ইতোমধ্যে পানির মধ্যে চলে গেছে, আর এই বাড়িটি এমন একটি জায়গায় রয়েছে যে কোনো সময় এটিও নদীগর্ভে চলে যাবে। জীবনের একটি জায়গায় এসে যদি বলি, দেখুন মানুষকে কিন্তু তাদের খাওয়া দাওয়া সব কিছু কিন্তু চালিয়ে যেতে হয়। এই যে নদী তাদেরকে যেমন নিঃস্ব করে দিচ্ছে, সব কিছু সরিয়ে নিয়ে যেতে হচ্ছে, কিন্তু রাতে যে ভাত খেতে হবে সেই খাওয়ার প্রস্তুতি সেটি কিন্তু নিতেই হচ্ছে। মানুষকে কিন্তু এই বাড়িঘর সরিয়ে নিয়ে গেলে, এই দুঃখ কষ্টে থাকলে যে পেটের ক্ষুধা যন্ত্রণা সেটি কিন্তু মাফ করে না। যার জন্য তাদেরকে এই যে ঘরে যে অবশিষ্ট চাল ছিল সেই চাল ওনারা এখন এই যে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছেন। রাত্রেবেলা তারা রান্না করে খাবেন এবং তাদের বাড়িতে যে পরিমাণ শ্রমিক রয়েছে তাদেরকেও খাবার দিতে হবে। এমন দৃশ্য আসলে আপনি যখন আসবেন, যদি কখনো আপনি নদী গর্ভে বিলীন হওয়া একটি পরিবারকে বাস্তুচ্যুত হওয়া দেখেন, আপনি কোনোভাবে নিজেকে ধরে রাখতে পারবেন না। তাদের সাথে সাথে আপনি আবেগতাড়িত হয়ে যাবেন। আপনার যতটা ভেতর থেকে কষ্ট আছে সমস্ত কষ্ট আপনি অনুভব করবেন। ঘরের টিন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন অবশেষে এই যে পিলারগুলো রয়েছে, এই পিলারগুলো তারা এখন এক জায়গায় জড়ো করবেন, জড়ো করে তারপর নিয়ে যাবেন কবিরপুর চরে। দীর্ঘদিনের যে একটা পারিবারিক বন্ধন, আশেপাশের মানুষজনের সাথে, তারপর গাছপালা, এই ভিটার প্রতি যে মায়া, সব কিছু ফেলে তাদেরকে চলে যেতে হচ্ছে। এই তো কাম
ভালো ভালো ঘর বাড়ি সব ভাঙে নিয়ে এখন কোন চরে যাচ্ছেন আপনারা? এই চরে আর কি একবার নিয়ে যেতে যাইতেছি, আর এক চরে ভারত আর কি উঠিতেছি। কবিরপুর চরে? হ্যাঁ, কবিরপুর চরে উঠিতেছি। ওখানে কি জায়গা কিনতে পারছেন? জায়গা কিনবে পারছি, তাও মেলা টাকা নিছে, অল্প অল্প করে জায়গা নিছি। আচ্ছা, 10 কাঠা 5 কাঠা এর ভিতরে আর কি বাড়ি করে নিছি। এই তো। আর যাদের টাকা নাই তারা কি শোন করা? শোন করা নিছে, আবার কত গিরমি নিছে বছর করে হিসেবে। এই তো এরকম। সাধারণত আমি চরে আসি, চরের মানুষের সুখ দুঃখ দেখি, তাদের সাথে কথা বলি। আজ এমন একটি অবস্থার মধ্য দিয়ে আজ এই চরে এসে পড়লাম। এই যে আমার উপরে যে দেখছেন টিন, এটি কিন্তু কোনো ঘর নয়। এই টিনগুলো তারা এই যে পাওয়ার টিলার রয়েছে, ট্রাক্টরে করে তারা নিয়ে যাচ্ছেন এবং এই চরের মানুষজন একজন এক এক জায়গায় ছড়িয়ে যাচ্ছেন। দীর্ঘদিন প্রতিবেশীর সাথে বসবাস করা, পরিবারের আশেপাশের লোকজন, বিভিন্ন যে মায়া মহব্বত ভালোবাসা সব কিছু ছেড়ে তাদেরকে চলে যেতে হচ্ছে আরও অনেক দূরের কোনো একটা জনপদে। চরের মানুষজনের যে আতিথ্য পরায়ণতা, নিজেদের মধ্যে মাঝে মধ্যে পিঠা বানিয়ে খাওয়া, সেটির কিন্তু একটি যে উদাহরণ সেটি কিন্তু এই ঢেকি। ঢেকি কি ব্যবহার করতেন ভাই? সারা জীবন দেখেই ব্যবহার করলাম। ঢেকি ঘর থাকে আলাদা, তাই না? এটা কি ঢেকি ঘর ছিল? আচ্ছা, ওনাদের এই যে ঢেকি ঘর গুছিয়ে নিয়ে চলে যাচ্ছেন। এই গোয়াল ঘরে আবার ভুট্টার যে অবশিষ্ট অংশ সেগুলো রাখতেন। এগুলো তো জ্বালানি, তাই না? এগুলো এই বাড়িতে দাঁড়িয়ে আমি ভাবছি কি নির্মম বাস্তবতা। যে বাড়িতে 20 থেকে 25টি বছর কাটিয়ে দিয়েছেন তার কিছুই অবশিষ্ট থাকছে না। মন চাইলেও ভিটাটুকুকেও দেখতে পারবেন না তারা। পাওয়ার টিলার ছুটল বাড়ির পুরনো টিন আর চাল নিয়ে। আবার নতুন করে ভিটা বাঁধতে হবে তাদেরকে। জানা মতে কবিরপুর চরে এখনো অনেকেই টিন জড়ো করে রাখলেও ড্রেজারের অভাবে ভিটা গড়তে পারছেন না। বিটে হারানোর এমন দৃশ্য আর ফসলি জমি নদীগর্ভে হারিয়ে যাওয়া দেখে আমি সত্যিই ভাষাহীন হয়ে পড়েছি। নদীর ভুলভাবে ড্রেজিংয়ের ফলে গতিপথের পরিবর্তন হয়েছে বলে দুষছেন চরের মানুষ। সামান্য কিছু টাকার জন্য যারা কয়েকটি জনপদের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলল, জানি না তাদের জন্য খোদাতালা কি নির্মম শাস্তির ব্যবস্থা করবেন। দুঃখের ডালি মাথায় তুইলা নিলি রে, ওরে দুঃখ দিলি রে, দুঃখের ডালি মাথায় তুইলা নিলি রে, কান্দে লয়া ভিক্ষার জুলি, ও বন্ধুরে সদাই সীতা নলে